হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 4 তাপের ঘটনাসমূহ অর্থাৎ থার্মাল ফেনোমেনা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে মোট 5 নম্বর পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউ যার মধ্যে একটা থাকে 1 নম্বরের, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন একটা থাকে 1 নম্বরের, আর বড় প্রশ্ন একটা 3 নম্বরের থাকে, সেটা 1+2 হিসেবেও থাকতে পারে আর অঙ্কও থাকতে পারে। ঠিক আছে, তাহলে মোট 5 নম্বর এখান থেকে পরীক্ষা আসে। তো তাপ, তোমরা এর আগেও তাপ সম্পর্কে একটা ধারণা আছে। হ্যাঁ, তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে এসছো যে তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় অর্থাৎ গরম হয় এবং বর্জনে বস্তু শীতল হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করবো, অর্থাৎ থার্মাল এক্সপ্যানশন। সেটা কি, যে কোনো বস্তু বা কোনো পদার্থ অণু দিয়ে তৈরি হয়, তোমরা জানো। সেই অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার জন্য তারা কাছাকাছি থাকে, ঘন সন্নিবিষ্ট হয়ে থাকে। যখন হিট দেওয়া হয় না, সেই অণুগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি, তাদের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে, গতিশক্তি বাড়ে। ফলে তারা কি হয়, ছোটাছুটি করার জন্য তারা যথেষ্ট শক্তি পেয়ে যায়। ফলে তারা নিজেদের থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, তাদের মধ্যে আকর্ষণ বলকে অতিক্রম করে। ফলে তাদের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কে অতিক্রম করে তারা নিজেদের থেকে দূরে সরে যায়, অর্থাৎ তাদের প্রসারণ হয়। হ্যাঁ, ফলে তাদের কিন্তু আকার বা আকৃতির পরিবর্তন হয়ে থাকে। অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কমে তারা নিজেদের গতিশক্তি বাড়িয়ে তাদের প্রসারণ করে। অর্থাৎ একটা বস্তু যদি এরকম তার আকৃতি হয়, এরকম শেপ হয়, তাকে যদি আমরা হিট দিই, তাপ দিই, এটা হিট সাইন ডেল্টা বলা হয় থাকে এটাকে। ফলে কি হচ্ছে, তার আকারের পরিবর্তন হচ্ছে। সেটা সবচেয়ে বেশি কার ক্ষেত্রে হবে, সবচেয়ে বেশি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সেই প্রসারণ সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। হ্যাঁ, আর তরলের ক্ষেত্রে প্রসারণ গ্যাসের থেকে তুলনায় কম হয়, আর কঠিনের ক্ষেত্রে প্রসারণ খুবই কম হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু 3 রকম পদার্থেরই প্রসারণ হয়ে থাকে। তাপের প্রসারণের বাস্তব উদাহরণ তোমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে প্রশ্ন পড়ে এসছো, যে কাঁচের শিশির মুখে ধাতব ছিপি আটকে গেলে কি করবে। কি করা হয়, যে ওই শিশির মুখটা অর্থাৎ ধাতব ছিপির কাজটা উত্তপ্ত করা হয়। ফলে ধাতব ছিপিটা কি হয়, উত্তপ্ত হলে আয়তনে বাড়ে, ফলে তারা শিশির মুখ থেকে আলগা হয়ে বেরিয়ে আসে। ওকে, বা গরুর গাড়ির চাকা লোহার বের পড়াতে হলে বেডটিকে উত্তপ্ত করা হয়। কেন? কারণ হচ্ছে বেডটির আকার নেওয়া হয়, হ্যাঁ, চাকার তুলনায় একটু ছোট নেওয়া হয়। তারপর তাকে উত্তপ্ত করে আয়তনে বাড়িয়ে নেওয়া হয়, দিয়ে বাড়িয়ে চাকার গায়ে সেটাকে আটকে দেওয়া হয়, দিয়ে তাকে ঠান্ডা করা হয়। ঠান্ডা হলে কি হবে, লোহার বেডটা আবার ঠান্ডায় সংকুচিত হয়ে যাবে, ফলে সে কিন্তু চাকার গায়ে আটকে ধরে থাকবে। ঠিক আছে, এইভাবে গরুর গাড়ির চাকায় লোহার বেড পরানো হয়। এগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসে এই প্রশ্নগুলো নিশ্চয়ই আলোচনা হয়েছে। এগুলো তাপের প্রসারণেরই ব্যবহারিক প্রয়োগ। ওকে, তাহলে আমরা দেখলাম যে কঠিনের প্রসারণ সবচেয়ে কম হয়ে থাকে, কিন্তু কঠিনের প্রসারণ অবশ্যই হয়। এবং কঠিনের কি কি রকম প্রসারণ হয় সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। কঠিন পদার্থের প্রসারণের একটা ব্যবহারিক প্রয়োগ হলো দ্বিধাতব পাত। ঠিক আছে, বাইমেটালিক স্ট্রিপ বলা হয় যেটাকে। ঠিক আছে, দুটি ভিন্ন ধাতুর পাতকে কি করা হয়, একসাথে রিবেট করে অর্থাৎ ঝালাই করে দ্বিধাতব পাত তৈরি করা হয়। হ্যাঁ, ধরছি এটা একটা দ্বিধাতব পাত, যার একটা দিক অর্থাৎ লাল দিয়ে দেখিয়েছি আমি, সেটা পিতলের পাত, আর আরেকটা দিক অর্থাৎ লোহার পাত যেটাকে কালো দিয়ে দেখিয়েছি, সেই দুটোকে রিবেট করে একটা দ্বিধাতব পাত তৈরি হয়েছে। তাকে যদি আমি উত্তপ্ত করি না, তাহলে কি হবে, যে এই দুটো ধাতুই দৈর্ঘ্যে বাড়বে। এবং যার দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে একই উষ্ণতা বৃদ্ধিতে, সে বেশি বৃদ্ধি পাবে। এখানে উপরেরটা দেখছি যে এটা বেঁকে গেছে, হ্যাঁ, লোহার পাতটা সোজা না থেকে বেঁকে গেছে, অর্থাৎ লোহার তুলনায় পিতলের দৈর্ঘ্য প্রসারণ বেশি হয়। ঠিক আছে, একই উষ্ণতা বৃদ্ধিতে। ফলে দেখো পিতলটা বেশি বেঁকে গেছে, ফলে সে আর সোজা উপরে বা নিচে বাড়তে পারেনি। কেন? দুদিক মুখ আটকানো আছে বলে, তাই সে প্রসারিত হওয়ার জন্য সে বেঁকে গেছে, অর্থাৎ এর প্রসারণটা বেশি হয়েছে, হ্যাঁ, লোহারটা কম হয়েছে, ফলে এটা বেঁকে গেল। ফলে এইটা কি ধরনের কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ দ্বিধাতব পাতের ব্যবহারিক প্রয়োগ কি, সেটা হচ্ছে থার্মোস্ট্যাট যন্ত্র আছে যেখানে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। যেগুলো ফ্রিজে থাকে, হ্যাঁ, বা ফায়ার অ্যালার্ম, সেখানে তো দ্বিধাতব পাতের ব্যবহার রয়েছে। হ্যাঁ, পূর্বে এর ব্যবহার অনেক বেশি ছিল, বর্তমানে কি আধুনিক অনেক সেন্সার আসার ফলে কিন্তু এর ব্যবহার অনেক কমে গেছে। এটা কিভাবে কাজ করে একটু দেখিয়ে দিই। দেখো, একটা দ্বিধাতব পাত দেখিয়েছি, দ্বিধাতব পাতের সাথে একটা সার্কিট করা আছে, এখানে একটা সুইচ আছে, সুইচের সাথে তারের সাথে এখানে একটা ধরো এটা বাজার বা মানে শব্দ হবে, আর তার সাথে একটা ব্যাটারি কানেক্ট করা আছে। দেখো, এই প্রান্তটা খোলা আছে, সার্কিটটা কমপ্লিট নেই। এবার যখন ধরো কোনো জায়গায় আগুন লাগবে, সেই তাপের ফলে দ্বিধাতব পাতটা কি হবে, দৈর্ঘ্যে বাড়বে, লম্বায় বাড়বে, ফলে সে উপরে নিচে না বেড়ে সে বেঁকে যাবে, এদিকে বেঁকে গিয়ে সে কিন্তু সেই সার্কিটটাকে কমপ্লিট করবে
হ্যাঁ, বেঁকে কিন্তু এর সাথে জুড়ে যাবে, অর্থাৎ সার্কিটটা কমপ্লিট হবে, তখনই কিন্তু এই বাজারটা বেজে উঠবে, বা এটা যদি একটা লাইট ধরো, লাইটটা জ্বলে উঠবে, ফলে কিন্তু সে বিপদ সংকেত দেবে, ফলে কিন্তু দুর্ঘটনা থেকে, বড়সড় দুর্ঘটনা থেকে মানুষ রক্ষা পাবে, অর্থাৎ পালিয়ে বাঁচবে। ঠিক আছে, তাহলে ফায়ার অ্যালার্ম কিন্তু এইভাবে কাজ করে। আবার যখন কি হবে, যদি ঠান্ডা হয়ে যায়, সে আবার সংকুচিত আগের অবস্থায় চলে আসবে, ফলে কিন্তু ওই বেল বাজা বন্ধ হয়ে যাবে বা আলো জ্বলা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে দ্বিধাতপাত কাজ করে, তোমরা এটা দেখে রাখবে। পদার্থের প্রসারণ, পদার্থ তিন রকম পদার্থ, কঠিন, তরল আর গ্যাস, সবার ক্ষেত্রেই কিন্তু হ্যাঁ তাপ দিলে প্রসারণ হয়ে থাকে। কঠিনের প্রসারণ কিন্তু তিন রকমের হয়ে থাকে, অর্থাৎ তার দৈর্ঘ্য প্রসারণ হয় লিনিয়ার এক্সপেনশন যেটাকে বলে। হ্যাঁ, সেটা কি মানে শুধুমাত্র দৈর্ঘ্য একদিকেই বাড়বে, সেটা 1D কনসেপ্টে, ওয়ান ডাইমেনশনাল একই দিকে বাড়বে। অর্থাৎ তার ক্ষেত্রফল প্রসারণ হয় যেটা সারফেস এক্সপেনশন বলে, সেটা কি একটা লোহার পাত নিলে বা একটা যে কোনো ধাতব পাত নিলে তার দৈর্ঘ্যও বাড়বে, প্রস্থও বাড়বে, অর্থাৎ 2D হিসেবে সে বাড়বে। বা একটা ঘনক নিলে তার তিনটে এক্সিস আছে, অর্থাৎ এটাকে যদি উচ্চতা ধরি এক্স এক্সিসটাকে, জেড এক্সিসটাকে যদি দৈর্ঘ্য ধরি, আর ওয়াইটাকে যদি প্রস্থ ধরি, তাহলে তিন দিকেই বাড়বে, অর্থাৎ 3D কনসেপ্ট অনুযায়ী তার আয়তন প্রসারণ অর্থাৎ ভলিউম এক্সপেনশন হবে। কঠিনের তিন রকম প্রসারণই লক্ষ্য করা যায়। তরল বা গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তনের প্রসারণ অর্থাৎ ভলিউম এক্সপেনশনই লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে আমরা কঠিন এই তিন প্রকার প্রসারণ সম্পর্কে আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। ওকে, তাহলে প্রথমে আমরা আসছি কঠিনের দৈর্ঘ্য প্রসারণ কি। ঠিক আছে, একটা ধাতব দণ্ড নিয়েছি, ধাতব দণ্ডটার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1, সেটা প্রাথমিক উষ্ণতা T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দৈর্ঘ্য ছিল L1। তাকে উত্তপ্ত করার ফলে কত উষ্ণতা, T1 থেকে বাড়িয়ে T2 উষ্ণতায় উত্তপ্ত করেছি, ফলে তার দৈর্ঘ্য বেড়ে হচ্ছে L2 হয়েছে। ফলে এখানে দৈর্ঘ্য কতটা বেড়েছে, অন্তিম মাইনাস প্রাথমিক L2 মাইনাস L1। উষ্ণতা কতটা বাড়িয়েছি, T2 মাইনাস T1, অর্থাৎ উষ্ণতা পরিবর্তন হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ওকে, যেখানে T2টা বড় টেম্পারেচার, T1টা ছোট টেম্পারেচার। আচ্ছা, এবারে যে দৈর্ঘ্য বেড়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, সেটা প্রাথমিক দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়। প্রাথমিক দৈর্ঘ্যের থেকে যা ছিল তার থেকে কতটা বেড়েছে, এটার সাথে সমানুপাতিক। আবার এই দৈর্ঘ্য বৃদ্ধি উষ্ণতার পরিবর্তনের সাথেও সমানুপাতিক, কতটা উষ্ণতা বৃদ্ধিতে কতটা দৈর্ঘ্য বেড়েছে তার সাথেও সমানুপাতিক। এই দুটো কন্ডিশন আমরা ইউজ করে আমরা সম্পর্ক অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক টার্মটা বের করব। ঠিক আমরা যখন ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল প্রসারণ, তখনও এরকম দুটো কন্ডিশনকে আমরা কম্বাইন করব। আর আয়তন বের করার সময় তখনও দুটো কন্ডিশন থাকবে, তাদেরকে কম্বাইন করে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করব। তাহলে দেখো, দুটো ভেদের সমীকরণ, ভেদের যৌগিক ভেদের উপপাদ্য কি বলে, ভেদের সমীকরণের একদিক যদি একই থাকে সেটা ফিক্সড রাখা হয়, অন্য দিকটা গুণ হয়ে বসে যখন দুটো বা তার বেশি সূত্রকে সমন্বয় করব। দেখো, এদিকে বাঁ দিকটা ফিক্স, তাই বাঁ দিকটা যেমন আছে তেমন বসলো সমন্বয় করার ফলে, আর ডান দিকটা গুণ হয়ে বসলো, অর্থাৎ L1 ইন্টু T2 মাইনাস T1 হয়ে বসলো। এটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য থেকে নেওয়া, মানে যৌগিক ভেদের উপপাদ্য নিয়ম অনুযায়ী করা। এবার সমানুপাতি থেকে আমরা যদি সমানে আসি, অর্থাৎ সমান করতে চাই দুদিক, তাহলে কিন্তু ডান দিকে একটা ধ্রুবক আনতে হয়, এটা ধ্রুবক আলফা। হ্যাঁ, এটা কিন্তু সমানুপাতি না, এটা হচ্ছে আলফা সাইন, আলফা নিয়ে এলাম, ফলে দুদিক সমান হলো। আলফা একটা ধ্রুবক, সেই ধ্রুবকের নামই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটাই ভেরি ইম্পর্টেন্ট, যার গাণিতিক রূপটা এটা আলফা সমান সমান কি হবে, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এখান থেকে আমরা এর একক এবং সংজ্ঞা পাবো। আচ্ছা, এর একক কিভাবে বেরোবে, L2 মাইনাস L1 হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, যদি সিজিএস হয় দৈর্ঘ্য বৃদ্ধি কিসে দেখাবো, সেন্টিমিটারে। নিচে প্রাথমিক দৈর্ঘ্য, সিজিএস হলে কি হবে সেন্টিমিটার, আর উষ্ণতার পার্থক্য সিজিএস হলে কি হবে ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেন্টিমিটার কেটে গেল, পড়ে থাকলো ডিগ্রি সেন্টিগ্রেড, ওপরে হলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক। এসআই কি হবে, ওপরে দৈর্ঘ্য বৃদ্ধি মিটারে, নিচে প্রাথমিক দৈর্ঘ্য মিটারে, মিটার কেটে গেল, নিচে থাকবে কেলভিন উষ্ণতার পার্থক্য, ওপরে উঠলে কেলভিন ইনভার্স। তাহলে দেখছি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কেবলমাত্র উষ্ণতার পরিবর্তনের উপরই নির্ভর করছে, কোনো দৈর্ঘ্য বৃদ্ধির উপর নির্ভর করছে না, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, কেবলমাত্র উষ্ণতার পরিবর্তনের উপরই নির্ভরশীল। এবার আলফার সংজ্ঞা কিভাবে পাবো, যখনই একটা এরকম অনুপাতে আসে কোনো একটা সম্পর্ক, তখন তার সংজ্ঞা বের করার সময় কি হতে হয়, সেই অনুপাতে হরটাকে আমরা একক ধরে নিই। অর্থাৎ হরের যে রাশিগুলো আছে, তো L1 প্রাথমিক দৈর্ঘ্য যদি 1 একক হয় এবং উষ্ণতার পার্থক্য সেটাও যদি 1 একক হয়, তাহলে আলফার মান কি হবে, L2 মাইনাস L1 এর সাথে সমান। কি বলছে, অর্থাৎ একক প্রাথমিক দৈর্ঘ্য L1 যদি 1 একক হয়, কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে, অর্থাৎ T2 মাইনাস T1টাও যদি 1 একক হয়, তবে তার যতটা দৈর্ঘ্য বাড়বে সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ওকে, এখানে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কয়েকটা মান দিয়েছে, অর্থাৎ আলফা পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁶,
ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এটা বলতে কি বোঝাবো, যে কোনো পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে পিতলের একক দৈর্ঘ্যে এত 19 × 10⁻⁶ একক দৈর্ঘ্য বাড়বে। এটা হচ্ছে আলফা পিতল এত, এই কথার অর্থ। ঠিক আছে, কিভাবে পিতলের জায়গায় যদি লোহা দিই তাহলে জাস্ট পিতলের জায়গায় লোহা লিখবো আর পিতলের মানের জায়গায় লোহার মানটা বসিয়ে দেবো, তাহলেই আমরা লোহার মানে এই যে অংশটা বা এটা বলতে কি বোঝে সেটা বোঝা যাবে বা সেটা বলা যাবে। ওকে, এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে আমরা এগুলো পেলাম, খুব ইম্পর্টেন্ট দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবারে আমরা আসছি কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশন কাকে বলছে। তাহলে একটা কঠিনের একটা পাত নিয়েছি, ঠিক আছে, পাত নিয়েছি যার দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, অর্থাৎ ক্ষেত্রফল ধরছি S1 যখন প্রাথমিক উষ্ণতা ছিল T1, ঠিক আছে। এবারে যখন আমরা পাতটার দৈর্ঘ্য বাড়িয়েছি T1 থেকে, পাতটার এবার উষ্ণতা বাড়িয়েছি, T1 ছিল সেখান থেকে T2 করেছি, ফলে কি হবে, T2 করার ফলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই বাড়বে, অর্থাৎ তার ক্ষেত্রফল ধরি বেড়ে S2 হলো। তাহলে প্রাথমিক ক্ষেত্রফল ছিল S1, পরে বৃদ্ধি পেয়ে S2 হয়েছে। তাহলে ক্ষেত্রফল কতটা বেড়েছে, S2 - S1। উষ্ণতা কতটা বাড়িয়েছি, T2 - T1 হয়েছে, ঠিক আছে। তাহলে এটাও একই রকম কন্ডিশন অ্যাপ্লাই করব, যে ক্ষেত্রফল বৃদ্ধি প্রাথমিক ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, আগে দৈর্ঘ্যের মতো। আবার ক্ষেত্রফল বৃদ্ধি যেটা হয়েছে সেটা উষ্ণতার পরিবর্তনের সাথেও সমানুপাতিক। তাহলে দুটো কন্ডিশন এখানেও কিন্তু দৈর্ঘ্য প্রসারণের মতো এখানেও ইনক্লুড করলাম, সেই দুটোকে কম্বাইন করব। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য কি বলছে, বাঁ দিকটা ফিক্স, তাইলে বাঁ দিকটা যেমন আছে তেমন থাকবে, ডান দিকটা গুণ হয়ে বসলো। সমানুপাত দিকে সমান সমান করলাম, কি করলাম, একটা ধ্রুবক আনলাম ডান দিকে, সেটা হচ্ছে বিটা, সেই বিটাই কিন্তু ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে বিটার গাণিতিক রূপ কি, S2 - S1 বাই S1 × T2 - T1, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর একক কিভাবে বেরোবে, S2 - S1 ক্ষেত্রফলের পার্থক্য, CGS হলে কি হবে, বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। প্রাথমিক ক্ষেত্রফল CGS এ কি হবে, বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। আর উষ্ণতা পার্থক্য ডিগ্রি সেলসিয়াস, সেন্টিমিটার স্কোয়ার কেটে গেল, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড পড়ে আছে নিচে, ওপরে হলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। একইভাবে SI কি হবে, কেলভিন ইনভার্স হবে। তাহলে দেখছি বিটা সেও কিন্তু প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভর করছে না, সে কার উপর নির্ভর করছে, শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করছে, ঠিক আছে, বিটা। আর তার সংজ্ঞা কিভাবে বেরোবে, সে একই রকম ভাবে সংজ্ঞা বের করতে গেলে কি করতে হবে, নিচের অংশটাকে একক ধরতে হবে, অর্থাৎ যখন S1টা 1 হবে, অর্থাৎ একক ক্ষেত্রফল যুক্ত কোনো পাতের যদি উষ্ণতা পার্থক্য 1 একক বাড়াই, অর্থাৎ T2 - T1 যদি 1 একক বাড়ে, তাহলে কি হবে, তার যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তাকেই বলবো তার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। তাহলে একক ক্ষেত্রফল যুক্ত কোনো ধাতব পাতকে একক উষ্ণতা বৃদ্ধিতে যতটা ক্ষেত্রফল প্রসারণ হয় তাকেই তার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে এবার একটা প্রশ্ন আসতে পারে যে বিটা অফ লোহা, অর্থাৎ লোহার ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো। এটা কি বলবো, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে লোহার একক ক্ষেত্রফলে 24 × 10⁻⁶ একক ক্ষেত্রফল বাড়ে। ওকে, এটা লোহার জায়গায় যাই দিক, তামা দিক যাই দিক, সেখানে শুধু লোহার জায়গায় সেই তামা বসিয়ে লোহার মানের জায়গায় তামার মানটা বসাবো। ওকে, তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এগুলো কিন্তু খেয়াল করবে। তাহলে দেখছি বিটার মানও কিন্তু উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভরশীল, প্রাথমিক ক্ষেত্রফলের উপর না। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আমরা পেলাম। একইভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে দেখবো, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। 3 রকম প্রসারণই হয় আমরা দেখেছি, এবার তাদের সম্পর্ক আমরা পাবো। ধরছি প্রথমে একটা ধাতব ঘনক নিয়েছি নীল কালারের, যার T1 উষ্ণতায় তার আয়তন ছিল ধরি V1, অর্থাৎ তার দৈর্ঘ্য যদি ধরি, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, তাহলে তার আয়তন ছিল V1। পরে T1 থেকে উষ্ণতা বাড়িয়ে T2 করলাম, তখন ধরছি ঘনকটার আয়তন বেড়ে V2 হয়েছে, সেটা লাল কালার দিয়ে দেখিয়েছি ঘনকটাকে V2। ফলে আয়তন বৃদ্ধি কত হয়েছে, V2 - V1। উষ্ণতা কতটা বেড়েছে, T2 - T1, ঠিক আছে। তাহলে এখানে উষ্ণতা আয়তনের যে পরিবর্তন হয়েছে সেটা প্রাথমিক আয়তনের সাথে সমানুপাতিক, ঠিক আগেরগুলোর মতো, ঠিক আছে। V2 - V1 V1 এর সাথে সমানুপাতিক। আবার আয়তন বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সাথে সমানুপাতিক, V2 - V1 সেটা T2 - T1 এর সাথে সমানুপাতিক হচ্ছে। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী দুটো ভেদের সমীকরণকে কম্বাইন করছি, সমন্বয় করছি, বাঁ দিক সমান ডান দিকটা গুণ হয়ে বসলো।
সমানুপাতিকে সমান সমান করলাম, একটা ধ্রুবক আনলাম গামা, সেই গামাটাই হচ্ছে কি কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে গামার গাণিতিক রূপ হচ্ছে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এখানে গামার সংজ্ঞা কিভাবে বের করব, সেই V1 যদি 1 ঘন একক হয় আর T2 মাইনাস D1 যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বা 1 ডিগ্রি হয়, তাহলে V2 মাইনাস V1 এর যা মান হবে অর্থাৎ আয়তন যতটা বাড়বে সেটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, আর এর একক কি হবে, V2 মাইনাস V1 সিজিএস পদ্ধতি হলে কি হবে, ঘন সেন্টিমিটার। V1 প্রাথমিক আয়তন, তার এককও ঘন সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ঘন সেন্টিমিটার কেটে গেল, তাহলে উষ্ণতার পার্থক্য ডিগ্রি সেন্টিগ্রেড, উপরে উঠলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেটা সিজিএস একক। আর এসআই কি হবে, সেই মিটার কিউব কেটে যাবে, কেলভিন থাকবে, উপরে উঠলে কেলভিন ইনভার্স। তাহলে দেখছি গামার মানও শুধুমাত্র উষ্ণতার উপরেই নির্ভরশীল, প্রাথমিক আয়তনের ওপর কিন্তু নির্ভর করছে না। ঠিক আছে, তাহলে গামার সংজ্ঞা পেতে গেলে V1 1 ঘন একক অর্থাৎ প্রাথমিক আয়তন 1 ঘন একক। উষ্ণতা কতটা বাড়াচ্ছি, সেই 1 ঘন একক কোনো ঘনকের উষ্ণতা যদি T2 মাইনাস T1টাও যদি 1 একক বাড়াই, তাহলে যতটা তার আয়তনের চেঞ্জ হবে সেটাই তার আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই সংজ্ঞাগুলো বইতে দেওয়া আছে, দেখে নেবে, গাণিতিক রূপটা মনে রাখবে। তাহলে গামা লোহা 36 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো, এরকম প্রশ্ন আসতে পারে। এরকম গামা দিয়ে দেবে না, কেউ দেবে না, কিন্তু দেবে কি যে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, কি বলা হবে সেটা, যে এটা এই কথার অর্থ কি, যে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়াই তাহলে কোনো লোহার একক আয়তনে 36 × 10⁻⁶ একক আয়তন বাড়বে, এটাই হচ্ছে এই কথাটার অর্থ। ওকে, তাহলে এগুলো ভালো করে দেখে রাখবে, 3টে প্রসারণ গুণাঙ্ক। এবার তাদের মধ্যে আমি সম্পর্কটা দেখিয়ে দিচ্ছি, যে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, এখান থেকেও প্রশ্ন হয়, ছোট ছোট MCQ প্রশ্ন, কিন্তু এই সম্পর্কটা কিভাবে এলো তোমাদের এই সিলেবাসে নেই, উঁচু ক্লাসে আছে, তাই সেটা নিয়ে আর ঘাবড়াতে হবে না, শুধু সম্পর্কটা মনে রাখবে। বিটা আলফার দ্বিগুণের সাথে সমান, বিটা ইকাল 2 আলফা। ওকে, অর্থাৎ আলফা ইকাল কি হাফ অফ বিটা। আর গামা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা আলফার 3 গুণের সাথে সমান, 3 আলফা। অর্থাৎ আলফার মানটা কি হবে 1/3 অফ গামা, গামার 1/3 অংশ। তাহলে আলফা হচ্ছে বিটা বাই 2 এর সাথে সমান আর গামা বাই 3 এর সাথে সমান। এটাই হচ্ছে আলফা বিটা গামার সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আলফার মান দিলে বিটার মান বের করতে হয়, বা বিটার মান দিলে আলফা গামার মান বের করতে হয়, এরকম পরীক্ষায় প্রশ্ন দেয়, তোমরা কিন্তু এই সম্পর্কটা ভালো করে জেনে যাবে। তাহলে আজকে আমরা তাপের প্রসারণের একটা ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ দ্বিধাতব পাত পড়লাম। কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কর গাণিতিক রূপ, তাদের একক আর তাদের সংজ্ঞা আর তাদের সম্পর্ক জানলাম। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে এগুলো ভিডিওগুলো দেখবে, আমি ছবিও পাঠিয়ে দেবো, সেগুলো নোটস আকারে খাতায় লিখে নেবে, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, পরের দিন আমি তাপের বাকি অংশটা নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।